থেকেই জানো আলো এবং লেন্স চ্যাপ্টারটা থেকে প্রত্যেকবারই কোশ্চেন থাকে, প্রত্যেকবার 2 মার্ক আমরা কোশ্চেন পাই, 2 to 3 মার্কের আমরা প্রত্যেকবারই কোশ্চেন পাই, হয় লেন্স থেকে না হয় আলো থেকে, ম্যাথ বেসিসে থিওরি বেসিসে কিছু না কিছু থাকেই। সেই চ্যাপ্টারটাই আজকে আমরা একটু আলোচনা করব। আমরা 50টা মতো কোশ্চেন আজকে সলভ করব, ঠিক আছে? আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, কি অ্যান্সার মনে হচ্ছে তোমার প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে, এবং লাস্টে আউট অফ 50 তোমার কত মার্ক এলো অবশ্যই কাউন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো স্টার্ট করছি। চলো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেন রয়েছে, কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায়? কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায়, অর্থাৎ কোন দর্পণে আমরা অনেকটা এরিয়া দেখতে পাই? কোথায় হয় এটা? গাড়ির সাইড যে মিররগুলো থাকে সেই মিররগুলোতে আমরা হয় ইউজ করি, যে পেছনে যে অংশটা রয়েছে এত বড় অংশটা আমার ছোট্ট একটা আয়নাতে যেন দেখা যায়। তো বেশিরভাগ অংশটা অনেক বড় এরিয়া, অধিক এরিয়া পাওয়া যায় কোন দর্পণের সাহায্যে? উত্তল দর্পণের সাহায্যে, তাই তো? হ্যাঁ, এতক্ষণে আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি, প্রত্যেকে আমাকে অ্যান্সার দিয়েছো অপশন বি, সেটা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা, নেক্সট যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কি? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কি? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কি? একটু বলো আমাকে অ্যান্সারটা কি হবে? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলতে আমার ফোকাসের ঠিক দ্বিগুণ দূরত্বকে ধরে নেই, তাই না? লেন্সের ক্ষেত্রে তো তাই ধরি। আচ্ছা, সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যে বক্রতা ব্যাসার্ধ সেটাকে কি ধরি? বক্রতা ব্যাসার্ধকে আমরা অসীমে ধরি। বক্রতা ব্যাসার্ধকে কোথায় ধরি? বক্রতা ব্যাসার্ধকে আমরা অসীমে ধরি, তার মানে এখানেও অপশন বি অ্যান্সার হচ্ছে অসীম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, থার্ড কোশ্চেন, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কি হয়? বক্রতা যদি আমি বৃদ্ধি করি তাহলে কোনো একটা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কি হবে? কমবে, বাড়বে, একই থাকবে, কোনোটিই নয়। কি মনে হচ্ছে বলো, অ্যান্সার দাও প্রত্যেকে, কি মনে হচ্ছে? এগুলো প্রত্যেকটা কোশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে এটা? বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের যে ফোকাস দূরত্ব, যদি আমি বক্রতা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকি তাহলে কিন্তু ফোকাস দৈর্ঘ্য কমতে থাকে, রাইট? ফোকাস দৈর্ঘ্য কি হয়? ফোকাস দৈর্ঘ্য কমতে থাকে। পরের কোশ্চেনে যাচ্ছি, 4 নম্বর কোশ্চেন, উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কিরকম টাইপের হয়? মাইন্ডেড এখানে কিন্তু দর্পণ বলেছে, ঠিক আছে? উত্তল দর্পণ বলেছে। উত্তল দর্পণে সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত হয় সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কিরকম টাইপের হবে? অপসারী, অভিসারী, সমান্তরাল, সবগুলোই হতে পারে। দেখো, সবগুলো তো হতে পারে না, কারণ সমান্তরাল হবে না। আমরা এটুকু জানি যে সমান্তরাল হবে না, হয় অভিসারী না হয় অপসারী। এবার কোনটা হবে আমাকে বলো, কোনটা হবে আমাকে বলো? উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণে কোনটা হবে আমাকে বলো? কি হবে? অপসারী, তাই তো? অপসারী কি হবে? অপসারী, মানে লাইট এরকম ভাবে যখন আসে দূরে সরে যায়, মানে অপসারী হয়। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময়, কোন সময়? প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে, মানে চেঞ্জ হয় না, আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে মানে চেঞ্জ হয় না, সেটা কি? সেটা গতিবেগ, নাকি তরঙ্গ দৈর্ঘ্য, নাকি কম্পাঙ্ক, নাকি বিস্তার? বলো কি হবে? প্রতিসরণ যদি হয়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি লাইট ট্রাভেল করে, ওই টাইমে আমাদের কোনটি অপরিবর্তিত থাকে? পরিবর্তন হয় না। কোনটা পরিবর্তন হয় না? কম্পাঙ্ক পরিবর্তন হয় না। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় না। নেক্সট কোশ্চেনে মুভ করছি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। কৌণিক চ্যুতির মান কত? কার ক্ষেত্রে বলেছে? প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। কৌণিক চ্যুতির মান কত? প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির বের করার যে ফর্মুলা সেটা কি বলেছিলাম যে বড় কোণটা থেকে আমরা ছোট কোণটা মাইনাস করে দেবো, সেটা আপতন কোণ বা প্রতিসরণ কোণ যাই হোক না কেন, বড় থেকে ছোট মাইনাস করে দেবো, তাহলে প্রতিসরণের জন্য বেরিয়ে যাবে।
এখানে আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আলোকরশ্মি এলো কততে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আলোকরশ্মি যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু আলোকরশ্মি যাচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে চ্যুতিটা কত হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, চ্যুতিটা কত হচ্ছে এই পরিমাণ, কত সেটা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 15 ডিগ্রি। 15 ডিগ্রি অপশন বি, 15 ডিগ্রি অপশন বি। নেক্সট কোশ্চেন, সাধারণত মাধ্যমের পরম প্রতিসরঙ্ক নির্ণয় করার সময় আপতিত আলোর বর্ণ ধরা হয় কোন বর্ণের রশ্মিকে। দেখো, যদি আমাদের যে প্রতিসরঙ্কের যে সূত্রটা ছিল স্নেলের সূত্র, এখানে আমরা বলেছিলাম নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের জন্য। তো তোমাকে ওই যে নির্দিষ্ট বর্ণ মানে বর্ণটা তোমাকে কিন্তু মেনশন করে দিতে হবে যে লাল বর্ণের আলোর জন্য বা বর্ণের আলোর জন্য বা সবুজ বর্ণের আলোর জন্য বা বেগুনি বর্ণের আলোর জন্য। যদি কোথাও মেনশন করা না থাকে, যদি কোথাও মেনশন করা না থাকে তাহলে আমরা কোন বর্ণটাকে ধরে নেব? আমরা ধরবো মধ্যবর্ণকে। কি বললাম? আমরা ধরবো মধ্যবর্ণকে, আমরা ধরবো মধ্যবর্ণকে। মধ্যবর্ণকে, মধ্যবর্ণকে সবুজ নাকি হলুদ বলো? মধ্যবর্ণকে সবুজ নাকি হলুদ? হলুদ, তাই তো, হলুদ। যদি তুমি ভিভজোরটা লিখো YOR, দেন দেখবে জি মাঝখানে আসছে, কিন্তু এটা দিয়ে হয় না। কিন্তু আমরা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে আমরা বের করেছি যে এই যে ইয়েলো হলুদ, হলুদটা হচ্ছে আমাদের মধ্যম বর্ণ, হলুদটা হচ্ছে মধ্যম বর্ণ। একটু কিন্তু মাথায় রাখবে। এভাবে যদি দেখতে চাও তাহলে গ্রিন বেরোবে, বাট গ্রিন অ্যান্সার হবে না, ইয়েলো অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 10 নম্বর কোশ্চেন, হীরক, জল, বায়ু এবং কাচের মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সব থেকে কম? কোনটির প্রতিসরাঙ্ক সব থেকে কম? হীরক, জল, বায়ু এবং কাচের মধ্যে প্রতিসরাঙ্ক কম সব থেকে বেশি, সব থেকে কম কোথায়? এগুলোর মধ্যে সব থেকে কম প্রতিসরাঙ্ক কার থাকবে? দেখো, সব থেকে কম প্রতিসরাঙ্ক কার থাকবে? যার ঘনত্ব কম থাকবে তারই থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি বায়ু, বায়ু রয়েছে, তার মানে প্রতিসরাঙ্ক সব থেকে কম কার? সব থেকে কম হয়ে যাবে বায়ুর, সব থেকে কম হয়ে যাবে বায়ুর। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নম্বর 11, কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? সেম কনসেপ্টের ওপরে, যার ঘনত্ব সবচেয়ে বেশি। এবং দিস হিরে, ডায়মন্ড, ডায়মন্ডের ঘনত্ব সব থেকে বেশি, তাই তো। যা যা দেওয়া রয়েছে আমাদের অপশন, বরফ, ক্রাউন কাচ, হিরে এবং অ্যানিলিন। অ্যানিলিন তো তোমার তরল হয়ে যাবে, ক্রাউন কাচ সলিড বাট ঘনত্ব অত বেশি, বরফও সলিড কিন্তু ঘনত্ব অত বেশি। অ্যান্সার কি হবে? হিরে, হিরে হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? দেখো, প্রতিসরণ বলেছে এবং সর্বনিম্ন একটা মাধ্যম থেকে, কোন কোন মাধ্যম বলেছে? লঘু মাধ্যম। লঘু মাধ্যম থেকে আমি ধরছি ঘন মাধ্যমে মুভ করছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এটা আমার নর্মাল বা অভিলম্ব। এবার বলেছে কোন কোণের জন্য, রাইট, কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন পসিবল 0 ডিগ্রি। কখন সেটা পসিবল? যদি আলোক রশ্মি, আমি আলাদা কালার ইউজ করছি, ব্ল্যাক কালার, যদি আলোক রশ্মি এই অভিলম্ব বরাবর যায়, এই বরাবর যায়, তাহলে প্রতিসরণ আমার এই বরাবরই আসবে। তার মানে এখানে এখানে আমার চ্যুতি কিন্তু 0 হবে, 0 ডিগ্রি হয়ে যাবে আমাদের চ্যুতি। চ্যুতি 0 ডিগ্রি মানে সর্বনিম্ন। কিন্তু কোন কোণের জন্য হয়েছে? দেখো, অভিলম্বের সাথে এক, মানে অভিলম্ব বরাবর এসেছে, অভিলম্ব বরাবর আসা মানে কি? আই ইজ 0 ডিগ্রি, না, আই হচ্ছে 0, মানে আমাদের আপতন কোণ কত? আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে অপশন বি, 0 ডিগ্রি। অ্যান্সার অপশন বি, 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13, প্রতিসরণের সময় চ্যুতি কোণ সর্বোচ্চ হলে, চ্যুতি কোণ সর্বোচ্চ হলে আপতন কোণের মান কত? বলো, প্রতিসরণের সময় চ্যুতি কোণ সর্বোচ্চ হলে আপতন কোণের মান কত? চ্যুতি কোণ সর্বোচ্চ হলে আপতন কোণের মান কত? বলো, আপতন কোণের মান কত?
এটা কত ডিগ্রি হবে? এটা একটু ভেবে বলো, এমনি তোমরা পারবে, এমনি তোমরা পারবে, এটা একটু ভেবে বলো জাস্ট। এখনই আমরা যেটা পড়লাম, সর্বনিম্ন হচ্ছে কার জন্য? 0 ডিগ্রির জন্য। সর্বোচ্চ হবে কার জন্য? সর্বোচ্চ হবে যদি এই বরাবর আসে, এই বরাবর আসে, এই বরাবর যদি আসে তাহলে সর্বোচ্চ হবে। ঠিক আছে, সর্বোচ্চ হবে কত? তার মানে এই বরাবর আসা মানে অভিলম্বের সাথে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে আমাদের 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 14। সমান্তরাল কাচ ফলকে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতির পরিমাণ কত? আলোক রশ্মির চ্যুতির পরিমাণ কত বলো, বলো। সমান্তরাল কাচ ফলকে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতির মান কত হবে? সমান্তরাল কাচ ফলক, এটা হচ্ছে আমাদের সমান্তরাল কাচ ফলক। তো সমান্তরাল কাচ ফলকের ক্ষেত্রে কি হয়, যখন এভাবে চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু বেরোনোর টাইমে এই কোণটা এবং এই কোণটা একই থাকছে। তো আলটিমেটলি আমি দেখবো যে কোথাও চ্যুতি হচ্ছে না, আলটিমেটলি আমি দেখবো যে চ্যুতি হচ্ছে না। আলোক রশ্মি বরাবর এলো, প্রতিসরণের মাধ্যম চেঞ্জ, তখন ওর গতিপথে চেঞ্জ হচ্ছে। আবার যখন নেক্সট টাইম কাচ টু বায়ুতে যাচ্ছে তখন আরেকবার গতিপথের চেঞ্জ হচ্ছে। এর জন্য এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ কিন্তু সেম থাকবে। সেম থাকার জন্য আমরা এই কথাটা বলছি যে চ্যুতি হবে না, সমান্তরাল কাচ ফলকে চ্যুতি হবে না। তো যদি চ্যুতি না হয় তাহলে কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। যদি চ্যুতি না হয় তাহলে কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। ওকে, 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 15 নম্বর কোশ্চেন। একটি কাচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণের মান কত বলো? এই আগের কোশ্চেনটাও আমরা সেম কনসেপ্টের ওপরেই পড়লাম। লম্বভাবে আপতিত হয়েছে, লম্বভাবে আপতিত হয়েছে, লম্বভাবে যদি আপতিত হয় তাহলে চ্যুতি কোণের মান কত? লম্বভাবে আপতিত হয়েছে কোথায়? কাচের স্ল্যাবে, তাহলে চ্যুতি কোণের মান কত? কাচের স্ল্যাবে তো চ্যুতি হয় না, তাই না? আমরা তো এক্ষুনি পড়লাম যে কাচের স্ল্যাবে চ্যুতি হচ্ছে না। যদি চ্যুতি না হয় তাহলে কাচের স্ল্যাবে তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকেই ফেলো না কেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপতন করো না কেন, আমার চ্যুতি কোণের মান কত হচ্ছে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে অলওয়েজ 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন 16 নাম্বার। সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচ ফলকের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথের আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণের মান কত বলো? কোশ্চেনটা আমি একটু সহজ করে দিচ্ছি। কি বলেছে? সমান্তরাল সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচ ফলকের ক্ষেত্রে, সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচ ফলক বলতে সেম এই জিনিসটার কথাই বলা হচ্ছে। এই রেখাটা এবং এই রেখাটা দেখো সমান্তরাল, তার মানে খুব সহজ ভাষায় বলতে গেলে কাচ স্ল্যাব, কাচের স্ল্যাবের কথাই বলা হচ্ছে। খুব সহজ ভাষায় বলতে গেলে কাচের স্ল্যাবের কথাই বলা হচ্ছে। এখানে বলছে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণের মান কত? সেম কোশ্চেন, চ্যুতি কোণই তো হয় না, তাই না? চ্যুতি কোণই তো হয় না, তাহলে এখানে আমরা কি বলবো কথাটা? এখানে আমরা অপশন ওয়াইজ এরকম বলবো যে কৌণিক বিচ্যুতি ঘটে না, কৌণিক বিচ্যুতি ঘটে না, কৌণিক বিচ্যুতি ঘটে না। ঠিক আছে, আচ্ছা যারা জয়েন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা মুভ করছি। নেক্সট কোশ্চেন সলভ করি। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17। কাচের স্ল্যাবে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কত বলো? কাচের স্ল্যাবে একই কনসেপ্টের ওপরে কোশ্চেন, একই কনসেপ্টের ওপরে কোশ্চেন। কোশ্চেনটা দেওয়ার কারণ হচ্ছে 2025 সালে আসেনি, 2024 সালে এই সেম টপিকের ওপরে একটা ডায়াগ্রামের ওপরে কোশ্চেন এসেছে, এই টপিকটার ওপরেই। এর জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকটা ইম্পর্টেন্ট, সেম টপিকের ওপরে আমরা কোশ্চেন সলভ করছি। অ্যান্ড আই থিঙ্ক এটাই আমাদের এই টপিকের ওপরে লাস্ট কোশ্চেন। বলো, কাচের স্ল্যাবে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত হবে? আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কোণ একই রকম থাকে, সেম জিনিস, যে কোণে বেরোবে সেই কোণেই, যে কোণে এন্ট্রি করবে সেই কোণে বেরোবে, তার মানে 0 ডিগ্রি। 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন। প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কত? প্রিজমে কতগুলি প্রতিসারক তল রয়েছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে প্রিজমে কত টোটাল তল কত?
প্রিজমের টোটাল তল কত, এটা একটা জিজ্ঞাসা করে, এবং প্রতিসরক তল কত। তো প্রিজমের কিন্তু টোটাল 5টে তল রয়েছে, তাই না? 5টে তল রয়েছে, 3টে আয়তক্ষেত্রাকার এবং 2টো ত্রিভুজ। এবার এই যে টোটাল 5টা কোণ, টোটাল 5টা কোণের মধ্যে প্রতিসরক তলের সংখ্যা কত, মানে প্রতিসরণ কোন তলে হবে, কোন তলে প্রতিসরণ পসিবল বলো। প্রতিসরক তলের সংখ্যা কটি? প্রতিসরক তলের সংখ্যা হচ্ছে 2টি। নেক্সট, লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র আমি যদি উত্তর লেন্সের ক্ষেত্রে ধরে নেই, তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কি? আলোক রশ্মি এন্ট্রি নেওয়ার টাইমে যে বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করে, এই বিন্দুটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এই লেন্সের আলোক বিন্দু একটি সচল বিন্দু, নির্দিষ্ট অসীমে অবস্থিত একটি বিন্দু, কোনো বিন্দুই নয়। কি হবে? লেন্সের আলোক কেন্দ্র একটি সচল বিন্দু, নির্দিষ্ট বিন্দু, অসীমে অবস্থিত একটি বিন্দু, কোনো বিন্দুই নয়। কি হবে অ্যান্সার বলো? বলো, দেখা মাত্র হয়ে যাবে। এই তো বলে দিলাম, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তার মানে এটা সচল হতে পারে না। এই বিন্দুটা অলওয়েজ ফিক্সড ফর এ লেন্স, ঠিক আছে? একটা লেন্সের জন্য এটা সবসময় ফিক্স থাকবে। যদি ফিক্স থাকে তার মানে এটা কি? নির্দিষ্ট বিন্দু। এটি একটি নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে? কোশ্চেন সলভ হচ্ছে তো? করতে পারছো তো? অবশ্যই কাউন্ট করবে, হ্যাঁ, টোটাল কতগুলো হলো আউট অফ 50, আর কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কাউন্ট করে রাখবে। আর যে টপিকটাতে ভুল হচ্ছে সেই টপিকটা পড়ে নেবে, কারণ বাকি টপিকে তুমি অ্যান্সার করতে পারছো মানে কি তোমার সেই টপিকটা পড়া হয়ে গেছে। কোনো টপিকে তুমি আটকাচ্ছ মানে টপিকটা আরেকবার একটু রিভাইজ দিয়ে নিও, তাহলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির বিচ্যুতি কেমন হয় বলো। এইখানে এটা এক্সট্রা হয়ে গেছে। আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির বিচ্যুতি কত হবে? আলোক রশ্মির বিচ্যুতি কত হবে? আলোক রশ্মির বিচ্যুতি কত হবে যদি এই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যায়? বিচ্যুতি হবে না, বিচ্যুতি হবে না যদি অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যায়। আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে বিচ্যুতি হবে না, অর্থাৎ 0 ডিগ্রি। 0 ডিগ্রি। পরের কোশ্চেন, অবতল লেন্সের আলোক কেন্দ্র, অবতল লেন্সের আলোক কেন্দ্র এবং অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? অবতল লেন্স বলতে এই লেন্সের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। ঠিক এই জায়গাটাতে রয়েছে আমাদের অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। আমি যদি এই পয়েন্টটাকে ফোকাস ধরে নিই, তাহলে বলেছি অপটিক্যাল সেন্টার এবং ফোকাসের মাঝখানে আমি যদি বস্তুকে রাখি, যদি আমি বস্তুকে রাখি আলোক কেন্দ্র এবং অসীম বলেছে। এবার এই আলোক কেন্দ্র এবং অসীমের মধ্যে যে কোনো জায়গায় বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলো। অসীম বাদে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসটা জানি, অসীম বাদে আলোক কেন্দ্র থেকে অসীমের মধ্যে তুমি যে কোনো পজিশনেই রাখো না কেন, বস্তুর প্রতিবিম্ব অলওয়েজ ও এবং এফ, মানে অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে তৈরি হবে। কিভাবে একটু দেখাই। যদি আমি এখানে রাখি, এটা ধরে নাও আমার বস্তু, এখান থেকে একটা আলোক রশ্মি সোজা যাবে, সোজা গিয়ে দিয়ে চলে যাবে, অ্যান্ড এই রশ্মিটাকে কোনোভাবে যেন ফোকাস থেকে বেরোচ্ছে, আরেকটা রশ্মি আমাদের অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাবে। এবার ধরে নাও তোমার চোখ এদিকে, তুমি এদিক থেকে দেখছো, তোমার দেখে কি মনে হবে এই দুটো রশ্মি কোথা থেকে আসছে? নিশ্চয়ই এই যে বিন্দুটাতে মিলিত হয়েছে এই বিন্দুটা থেকে আসছে, এবং এই বিন্দুটাতেই তোমার প্রতিবিম্ব তৈরি হবে এবং বস্তুর থেকে আকারে ছোট সোজা অসৎ প্রতিবিম্ব হবে। পজিশন কি? পজিশন ও এবং এফ এর মাঝখানে, মানে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। কোথায় আছে অ্যান্সার? অপশন বি তে দেখো, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে। ওকে, ফোকাসে রাখা একটি বৈদ্যুতিক বাতি থেকে আপতিত আলোক রশ্মিকে সমান্তরাল রশ্মিগুচ্ছতে পরিণত করতে পারে কে? ফোকাসে রাখা একটি বৈদ্যুতিক বাতি থেকে আপতিত আলোক রশ্মিকে সমান্তরাল রশ্মিগুচ্ছকে পরিণত করতে পারে কে? সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত করবে। একটা টর্চ থেকে বা এখানে বৈদ্যুতিক বাতির কথা বলা হচ্ছে, তো আলোক রশ্মিগুলো এরকম ভাবে যাবে, আলোক রশ্মিগুলো এরকম ভাবে যাবে, এবং আমরা দেখব কোন দর্পণ বা লেন্স রাখার পরে সেই রশ্মিগুলো সমান্তরাল রশ্মি কনভার্ট হচ্ছে, সমান্তরাল রশ্মিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বলো
কোন লেন্স বা কোন দর্পণকে রাখবো? কোন লেন্স বা কোন দর্পণকে রাখবো বলো? কোন লেন্স বা কোন দর্পণকে রাখবো? কোন লেন্স বা কোন দর্পণকে রাখবো? অবতল দর্পণ বা উত্তল লেন্স, তাই না? অবতল দর্পণ বা উত্তল লেন্স, অবতল দর্পণ বা উত্তল লেন্স। নেক্সট কোশ্চেন, বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব, এরকম হবে, ঠিক আছে? বস্তুর থেকে বড়, বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব, বস্তু অপেক্ষা বড় এবং অসৎ বিম্ব, অসৎ বিম্ব তৈরি করতে পারে কে? বস্তু অপেক্ষা বড় একমাত্র তৈরি করতে পারে উত্তল লেন্স। এবং এখানে কিন্তু বলেছে অসৎ বিম্ব, অসৎ বিম্ব একটা মাত্র কেসেই হচ্ছিল, একটু মনে করে আমাকে বলো কোন কেসে, কোন কেসে হচ্ছিল, কোন কেসে হচ্ছিল বলো? অ্যান্সার তো উত্তল লেন্স, এটা কনফার্ম। আমাকে বলো উত্তল লেন্সের কোন পজিশনে এই জিনিসটা হচ্ছিল? উত্তল লেন্সের কোন পজিশনে এই জিনিসটা হচ্ছিল? আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখলে, তাই না? আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখলে এই ব্যাপারটা হচ্ছিল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলেছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? এই কোশ্চেনটা, এই আমার লেন্স, লেন্সের ফোকাস দূরত্ব বলে দিয়েছে কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। বস্তুকে রাখা হয়েছে 20 সেন্টিমিটার, এই আলোক কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার। আচ্ছা 20 সেন্টিমিটারটাই তো আসলে আমার দ্বিগুণ, 2f এর, f এর দ্বিগুণ, তার মানে 2f। এবার বস্তুকে যদি আমরা 2f এ রাখি, প্রতিবিম্ব অপোজিট সাইডে ঠিক 2f এই তৈরি হয়, মানে 20 সেন্টিমিটার দূরত্বেই তৈরি হবে। এবং এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে 2f এ যদি রাখো বস্তুর প্রতিবিম্ব 2f এ তৈরি হবে, অসৎ বিম্ব হবে, আর কি হবে? উল্টো হবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোজা হবে, মানে সরি সেম সাইজের হবে। তো যদি আমার সেম সাইজের হয় তাহলে আমার রৈখিক বিবর্ধন কত? 1। রৈখিক বিবর্ধন কত? 1 হয়ে যাবে। রৈখিক বিবর্ধন কত হবে? 1 হয়ে যাবে। এখানে রৈখিক বিবর্ধন চেয়েছে কিন্তু। এবার রৈখিক বিবর্ধনের ফর্মুলা হচ্ছে m ইজ ইকুয়াল টু i বাই ও, মানে তোমার লেন্থ অফ দ্য ইমেজ বাই লেন্থ অফ দ্য অবজেক্ট, অর v বাই ইউ। এবার এখানে v, আমরা এই ফর্মুলাটা দিয়ে করছি। v এর মান দেওয়া আছে 20, ইউ এর মান দেওয়া আছে 20, তো এটা কি 1 হবে? তাহলে অ্যান্সার কত হবে? m ইজ ইকুয়াল টু 1। রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন হচ্ছে, রৈখিক বিবর্ধন হচ্ছে 1। রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন হচ্ছে 1। নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার হলে বস্তুর সমান আকারের সদ্বিম্ব তৈরি হয়, বস্তুর সমান আকারের সদ্বিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দূরত্ব কত? এই যে বস্তুর সমান আকার বলে দিল, এটাই আমাকে কনফার্ম করে দিল যে এটা 2f দূরত্ব, এটাই আমাদের 2f দূরত্ব। তো এটা যদি আমার 2f হয়, 2fটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে f সমান কত? f সমান 10 সেন্টিমিটার। f সমান কত? f সমান হচ্ছে 10 সেন্টিমিটার। f সমান 10 সেন্টিমিটার। ওকে, কি বিবর্ধক কাচ, বিবর্ধক কাচের 10 সেন্টিমিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, বিবর্ধন কত হবে? এই যে 10 সেন্টিমিটার দূরে রাখা বস্তু, মানে এটা বস্তুর দূরত্ব, অর্থাৎ এটাই আমার কাছে ইউ। 40 সেন্টিমিটার দূরত্বে আমি প্রতিবিম্ব পাচ্ছি, মানে এটা আমার কাছে ভি। এবার যে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন এম এর ফর্মুলা কি? ভি বাই ইউ। ভি কত? ভি হচ্ছে 40, ইউ কত? ইউ হচ্ছে 10। কত আসছে অ্যান্সার? 4। অপশন সি 4, অপশন সি 4। রৈখিক বিবর্ধন কত? 4। রৈখিক বিবর্ধন কত? 4। নেক্সট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুর প্রকৃতি কিরকম হবে? পাতলা উত্তল লেন্স বলেছে এবং জায়গাটা দেখো আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে বলেছে, আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে বলেছে, ঠিক আছে? আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে বলেছে। বস্তুর প্রকৃতি কেমন হবে বলো? বস্তুর প্রকৃতি কেমন বলো? কি মনে হচ্ছে? এটা একটু একটু অন্যরকম, দেখি কে পারছে। কোন অপশনটা তোমার ঠিক বলে মনে হচ্ছে বলো? এটা বস্তুর প্রকৃতি হবে না, এর প্রকৃতি।
প্রতিবিম্বের প্রকৃতি কিরকম বলো? প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে? উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে বস্তু রাখা আছে। আলোক কেন্দ্র ফোকাসের মাঝখানে রাখলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? প্রতিবিম্ব গঠিত হয় বস্তুর দিকে, কিন্তু ওইটা সমশীর্ষ হয়, সোজা হয় এবং অসৎ হয়। অসৎ এবং সমশীর্ষ। নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন। উত্তল লেন্স তার সামনে থাকা কোনো বস্তুর যখন অসৎ বিম্ব গঠন করে তার বিবর্ধনের মান কত হয়? কি কথা বলেছে? অসৎ বিম্ব। হ্যাঁ, অসৎ বিম্ব। যদি অসৎ বিম্ব গঠন করে কে? উত্তল লেন্স। উত্তল লেন্স গঠন করছে অসৎ বিম্ব। উত্তল লেন্স সবসময় সৎবিম্ব গঠন করে, একটা মাত্র কেসে অসৎ বিম্ব হয় যখন তার আকার অনেক বড় হয়। যদি প্রতিবিম্বের আকার বড় হয় তার মানে এম অলওয়েজ গ্রেটার দ্যান 1। রৈখিক বিবর্ধন কত? এম অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। এম অলওয়েজ গ্রেটার দ্যান 1। নেক্সট 29, রোদ চশমা মানে বেসিক্যালি সানগ্লাস সমান বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট কি জিনিস? আসলে সানগ্লাসের প্রকৃতি কেমন এটা একটু বলো আমাকে। আসলে সানগ্লাসের প্রকৃতি কেমন দেখি। বলো কি হবে? রোদ চশমা মানে সমান বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট কি? সমান বক্রতা ব্যাসার্ধ কি? ভূতল, ভবতল, অবতলোত্তল, সমতল উত্তল। কি মনে হচ্ছে বলো? অবতলোত্তল, রাইট? অবতলোত্তল মানে একদিক অবতল একদিক উত্তল। এটা ভাঙো, একদিক অবতল একদিক উত্তল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন। অক্ষি লেন্স, আমাদের যে চোখের যে লেন্স, অক্ষি লেন্স আসলে কি? অক্ষি লেন্স আসলে উভয় দিকই উত্তল মানে উভোত্তল লেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনের অ্যান্সার বলো। মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে কেমন হয়? মানুষের যে চোখের রেটিনা, আমাদের রেটিনাতে যখন প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্ব কেমন হচ্ছে? ছোট উল্টো, বড় সোজা, কি হয় বলো? ছোট এবং উল্টো, তাই না? ছোট এবং উল্টো। নেক্সট 32 নম্বর। চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি? নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড? কোনটি চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়? বলো। কর্নিয়া সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? নাইট্রোজেন। কেন নাইট্রোজেন ব্যবহার করা হয়? টেম্পারেচার অনেক কম থাকে, তাই না? টেম্পারেচার অনেক কম থাকে, এই জন্য ব্যবহার করা হয়। 33 নম্বর কোশ্চেন। ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কেমন হয়? ক্যামেরাতে গঠিত প্রতিবিম্ব সৎ এবং অবশিষ্ট হয়। নেক্সট কোশ্চেন। বর্ণালী সৃষ্টির কারণ কি? বর্ণালী কেন সৃষ্টি হচ্ছে? বর্ণালী সৃষ্টি হচ্ছে কেন? বিচ্ছুরণের জন্য। যদি বিচ্ছুরণ না হতো তাহলে বর্ণালী সৃষ্টি হতো। এবার আমি যদি কোশ্চেনটা করতাম বিচ্ছুরণের জন্য দায়ী কে? বিচ্ছুরণের জন্য দায়ী কিন্তু আবার প্রতিসরণ। ঠিক আছে, বিচ্ছুরণের জন্য কিন্তু আবার দায়ী কে হতো? প্রতিসরণ হতো। এখানে বর্ণালীর পেছনে কারণ জিজ্ঞাসা করেছে, আমরা বলছি বিচ্ছুরণের পেছনে কারণ জিজ্ঞাসা করলে তখন কিন্তু আবার প্রতিসরণ অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? সবথেকে কম? প্রদত্ত আলোগুলির মধ্যে লাল, কমলা, সবুজ, বেগুনি এগুলোর মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? বিক্ষেপণ সবচেয়ে বেশি কার আমাকে বলো তো? বিক্ষেপণ সবচেয়ে বেশি বেগুনি বর্ণ এবং নীল বর্ণের। এবার বেগুনি এবং নীলের মধ্যে নীলের প্রতি আমাদের চোখ বেশি সেন্সিটিভ, ঠিক আছে, তার জন্য আমরা আকাশের কালারকে বেশি নীল দেখতে পাই। আর নীল কালারটা আমাদের অনেক কাছে অনেকটা বেশি সুদিং হয়, ঠিক আছে, দেখে একটু ভালো লাগে, সুদিং মনে হয়।
আর বিক্ষেপণ কম হয় কার? বিক্ষেপণ কম হচ্ছে লাল, বিক্ষেপণ কম হচ্ছে লাল। নেক্সট, সব বর্ণের আলোর শূন্যস্থানে বেগ কেমন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সব বর্ণের আলোর শূন্যস্থানে বেগ কেমন? শূন্যস্থানে বেগ কেমন? সমস্ত বর্ণের আলো শূন্যস্থানে কেমন বেগে চলে বলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শূন্যস্থানে সমস্ত বর্ণের আলোর বেগ কিন্তু একই। শূন্যস্থানে সমস্ত বর্ণের আলোর বেগ একই, সমান, ঠিক আছে, সমান বা একই। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন আলোর ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি? বলো, কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সব থেকে বেশি হয়? প্রিজমের চ্যুতি সব থেকে বেশি হবে বেগুনি বর্ণের ক্ষেত্রে, বেগুনি বর্ণের ক্ষেত্রে, বেগুনি বর্ণের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, লাল বর্ণের আলোর বেগ সি আর করছি এটা, ওকে, সি আর, লাল বর্ণের আলোর বেগ সি আর এবং বেগুনি বর্ণের আলোর বেগ সিভি হলে কোনটি সঠিক? তো আমরা জানি লাল বর্ণের আলোর বেগ কিন্তু বেশি, লালের বর্ণের আলোর বেগ বেগুনির থেকে বেশি, তার মানে সি আরটা বেশি হবে সিভি এর থেকে। সি আর বেশি হবে কার থেকে? সিভি এর থেকে। সি আরটা বেশি হবে সিভি এর থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রামধনুতে আলোর কোন ঘটনা দেখতে পাওয়া যায়? রামধনুতে আলোর কোন কোন ঘটনা ঘটে বলো? রামধনুতে আলোর কোন কোন ঘটনা ঘটে? এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে রামধনুতে আলোর কোন কোন ঘটনা ঘটছে? বিচ্ছুরণ, বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ। কোন ঘটনাটা ঘটছে রামধনুতে? কোন ঘটনাটা ঘটছে? আসলে রামধনুতে কিন্তু তিন ধরনের জিনিসই ঘটে, প্রতিফলনও ঘটে, প্রতিসরণও ঘটে, বিচ্ছুরণ ঘটে। তার মানে অপশন ডি আমাদের কাছে সঠিক, অপশন ডি আমাদের কাছে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন, জলের প্রতি সারঙ্ক যদি প্রত্যেক বর্ণের জন্য সমান হতো তবে রামধনুকে আমরা কি কালার দেখব? জলের প্রতি সারঙ্ক, জলের মধ্যে প্রতিসরাঙ্ক যদি প্রত্যেক বর্ণের সেম হতো, প্রত্যেক বর্ণের জন্য সেম হতো, তাহলে আমি রামধনুতে কি দেখতাম? রামধনুতে তো তাহলে ওরা, ওদের যে একটা সাদা বর্ণের যে মৌলিক বর্ণগুলো তারা তো ভাঙতো না কখনো, তারা একসাথেই থাকতো। যদি একসাথে থাকতো তাহলে তুমি কালার কি দেখতে পেতে? সাদা কালারই দেখতে পেতে, তাই না? তাহলে আমি কি কালার দেখতে পেতাম? উজ্জ্বল সাদা বর্ণের পরি দেখতে পেতাম, ঠিক আছে, একটা ব্যান্ড দেখতে পেতাম সাদা বর্ণের, সাদা বর্ণের আমরা ব্যান্ড দেখতে পেতাম। নেক্সট কোর্স, আলোর বর্ণ নির্ভর করে কার উপর? আলোর বর্ণ নির্ভর করে স্ট্রিক্টলি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কোন রেঞ্জে পড়ছে সেটার উপরে আলোর বর্ণ নির্ভর করে, ঠিক আছে, আলোর বর্ণ নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 42 নম্বর, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? যা দেওয়া রয়েছে তাদের মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য কার? যেগুলি দেওয়া রয়েছে তাদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক কার? এক্স রশ্মি, কি জিনিস, বাদ দিয়ে দাও। অবলোহিত রশ্মি, অতি বেগুনি রশ্মি, কোনটি, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বল? দেখি কি অ্যান্সার আসছে। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আচ্ছা, আই থিঙ্ক সবাই এ এবং সি এর মধ্যে কনফিউজ।
অবলোহিত রশ্মি, তাই না? এ এবং সি এর মধ্যে কনফিউজ, বাট ইনফ্রারেড, ইনফ্রারেড রে হবে আমাদের আসল অ্যান্সার, অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। নেক্সট কোশ্চেন 43 নাম্বার, প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সব থেকে কম? কোন বর্ণের বিক্ষেপণ সব থেকে কম? আচ্ছা, এই কোশ্চেনটা কি আমি এখনই সলভ করলাম? এখনই সলভ করলাম। লাল বর্ণ বললাম, সব থেকে কম বিক্ষেপণ লাল বর্ণ। পরের কোশ্চেন, বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? যাতে দূর থেকে আমরা ভালো করে দেখতে পাই। দূর থেকে কখন দেখতে পাবো ভালো করে? থেকে আমরা কখন ভালো করে দেখতে পাবো বলো? বিপদ সংকেত হিসেবে যে লাল বর্ণ ব্যবহার করা হচ্ছে, দূর থেকে আমি ভালো মতো যাতে দেখতে পাই। কখন ভালো মতো দেখতে পাবো? যদি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক থাকে। তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। আচ্ছা, অনেকে ডি অপশন বলছো, দেখো এখন কথাটা কি বলেছে, বেশি বিক্ষিপ্ত হয়। আমরা তো এক্ষুনি লাস্ট কোশ্চেন সলভ করে এলাম, লাল বর্ণে বিক্ষিপ্ত কম হয়, লাল বর্ণ বিক্ষিপ্ত কম হয়। 45 নম্বর, এটা একটু ম্যাথের আন্ডারে পড়ছে, বাকি কোশ্চেনগুলো সলভ করি। সমতল দর্পণে কোনো আলোকরশ্মি আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? বলো। সমতল দর্পণ বলে, সমতল দর্পণ মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটা পড়ে, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত? এটা, এটা যদি হয় তাহলে এটা কত হবে বলো? সেম হবে না? আই সমান আর, আমরা জানি আই সমান আর, তার মানে 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। সিক্স নম্বর কোশ্চেন, প্রতিফলক তলের ওপরে একটি আলোক রশ্মি এমনভাবে আপতিত হয় যে প্রতিফলিত রশ্মি এবং আপতন রশ্মি পরস্পরের লম্ব হয়। আপতন কোণের মান নির্ণয় করো। কি কথাটা বলেছে আমি এখান থেকে ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। ঠিক আছে, একটা প্রতিফলক তল রয়েছে, এই আমার অভিলম্ব, আলোক রশ্মি এমনভাবে আপতিত হয়েছে যেন প্রতিফলিত রশ্মি মানে এই কোণটার এই কোণটাই টোটাল কোণটা, টোটালটা আমার 90 ডিগ্রি হয়েছে। টোটালটা 90 ডিগ্রি কখন পসিবল? আমরা জানি আই ইজ ইকুয়াল টু আর, মানে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এরা দুটো, সরি প্রতিফলন কোণ এরা দুটো সমান। 90 ডিগ্রি কখন পসিবল? যদি এটা 45 ডিগ্রি হয় আর এটা 45 ডিগ্রি হয়, তাহলেই পসিবল, তাছাড়া তো পসিবল নয়, তাই না? আমার অ্যান্সার কি হবে? 45 ডিগ্রি। সলভ করতে পারছো তো? যারা জয়েন করেছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং আমাকে একটু বলো কোশ্চেন কি সলভ হচ্ছে? কয়েকদিন পরে পরীক্ষা, এখন যত পারো রিভিশন করো, ঠিক আছে? নতুন কিছু শিখতে যাবে না, যেটুকু পড়েছো যেটুকু জানো সেই জায়গাটাই বারবার 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 ঝালাই করো। প্রচুর মক টেস্ট দাও, প্রচুর প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গিয়ে, মক টেস্ট করতে গিয়ে যেই জায়গাগুলো আটকাচ্ছে সেই জায়গাগুলো পড়ো। যেগুলো তুমি অলরেডি জানো, অলরেডি পারো, সেগুলো তো পড়ে লাভ নেই, লাস্ট মোমেন্টে সেগুলো পড়ে লাভ নেই। তুমি এখনও পারবে, তুমি দুদিন পরেও পারবে। যেই জায়গাগুলো এখন আটকাচ্ছে কোশ্চেন সলভ করতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে বা মক দিতে গিয়ে যেগুলো আটকাচ্ছে সেই জায়গাগুলো প্র্যাকটিস করো, দেখবে নাম্বার ইমপ্রুভ হবে, হতে বাধ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কত হবে? ফোকাস দৈর্ঘ্য যদি 15 সেন্টিমিটার হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে বলো? বক্রতা ব্যাসার্ধ কত হবে? ফোকাস দৈর্ঘ্য এটা আমাদের এফ, বক্রতা ব্যাসার্ধ বলতেই তো আমার 2f দূরত্বকে আমরা ধরে নেই দ্বিগুণ দূরত্ব। এটা যদি 15 সেন্টিমিটার হয়, আমার কাছে চেয়েছে বক্রতা ব্যাসার্ধ কত হবে? 15 দ্বিগুণ অর্থাৎ 30 সেন্টিমিটার, অর্থাৎ 30 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, বলো একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব, উল্টো কোশ্চেন। 30 সেন্টিমিটার যদি বক্রতা ব্যাসার্ধ হয় তাহলে ফোকাস দূরত্ব হাফ হবে, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু অন্যরকম কোশ্চেন, আমাকে এটা সলভ করে দেখাও, আমাকে এটা সলভ করে অ্যান্সার দাও। এই টপিকটার ওপরে এখন পর্যন্ত এই চ্যাপ্টারে আসেনি, বাট খুব ইম্পর্টেন্ট টপিক, আসার চান্স আছে। হ্যাঁ, কি বলেছে? বলেছে দেখো, 60 সেন্টিমিটার গভীরতার একটি খালি চৌবাচ্চাকে আমি জলপূর্ণ করলাম, জলপূর্ণ করায় গভীরতা 15 সেন্টিমিটার কমে গেল, 15 সেন্টিমিটার কম বলে মনে হচ্ছে আমার এখন দেখে।
যদি আমার 15 সেন্টিমিটার কম মনে হয় তাহলে জলের প্রতিসরাঙ্ক কত? জলের প্রতিসরাঙ্ক কত? এটা একটু সলভ করে বলো তো আমাকে কত অ্যান্সার আসছে। আমি তারপরে ম্যাথটা সলভ করে দিচ্ছি, একটু আমাকে বলো, প্রত্যেকে আমাকে একটু বলো কত হবে অ্যান্সার। প্রত্যেকে আমাকে বলো অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে বলো। আচ্ছা, এই টপিকটা জানা নেই তাই না? হ্যাঁ, অপশন দেখেই বোঝা যাচ্ছে, অপশন এ বি সি ডি মোটামুটি সবই অপশন পাচ্ছি আমি। আমি এটার সূত্রটা বলে দিচ্ছি, শুনে নাও। যখন এরকম বলবে যে জলপূর্ণ করা হলো, এখন আমার দেখে মনে হচ্ছে উচ্চতা কমে গেল বেড়ে গেল, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করব, প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক সমান অ্যাকচুয়াল ডেপথ মানে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ। অ্যাপারেন্ট ডেপথ মানে আপাত দৃষ্টিতে তোমার যা মনে হয়, মানে আপাত গভীরতা, আপাত গভীরতা। ব্যাস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা ফর্মুলা বসাবো, ঠিক আছে। প্রকৃত গভীরতা কত বলে দিয়েছে আমাদের, তো অলরেডি বলে দিয়েছে যে এটা 60 সেন্টিমিটার গভীরতার একটা চৌবাচ্চা। আপাত গভীরতা কত? আপাত গভীরতা হচ্ছে 15 মিটার কমে গেছে মনে হচ্ছে, মানে এখন কত মনে হচ্ছে 60 মাইনাস 15, বুঝতে পারলে তো? 60 মাইনাস 15, তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 60 ডিভাইডেড বাই 45। এবার 15 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, এটা 4 হচ্ছে, মানে 4/3। 4/3 তো অপশনে দেওয়া নেই, তোমাকে পয়েন্টে কনভার্ট করতে হবে। পয়েন্টে কনভার্ট করলে এটাকে পাবে তুমি 1.333। দেখো কোথায় আছে, অপশনে 1.333। বুঝতে পেরেছো? এই ফর্মুলাটা মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা একটু মনে রাখার চেষ্টা করো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। বুঝতে পেরেছো ম্যাথটা? ম্যাথটা বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন। বায়ু থেকে কাচ মাধ্যমে 45 আপতন কোণে আলোক রশ্মি আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে। রশ্মিটির চ্যুতি কোণ কত? বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে যখন যাচ্ছে 45 ডিগ্রি আপতন কোণে যাচ্ছে এবং আলোক রশ্মি আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রশ্মিটির চ্যুতি কত? কার জন্য বলেছে? প্রতিসরণের জন্য বলেছে, তো প্রতিসরণের জন্য মাইনাস করলেই হয়ে যাবে, মাইনাস করলেই হয়ে যাবে, মানে 45 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করলেই হয়ে যাবে, সেটা হচ্ছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি 25 ডিগ্রি 25 ডিগ্রি। ওকে, চলো একটা বোনাস ম্যাথ করি, একটা এক্সট্রা ম্যাথ করি আমরা। প্রিজম থেকে এখনো অবধি আমাদের আসেনি কোনোদিন কোশ্চেন, বাট যে ফর্মুলাটা রয়েছে এবং প্রিজমের যে ম্যাথ সলভ করা হয় সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ওই জন্য একটা কোশ্চেন রেখেছি, কোশ্চেনটা একটু দেখো, এটাই আমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনের টপিকটা খুব ইম্পর্টেন্ট। একটি প্রিজমের কোণ কত? 60 ডিগ্রি। প্রিজমের কোণকে এ দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। প্রিজমে আপতিত আলোর আপতন কোণ 30 ডিগ্রি, মানে এটা আমার I1 আপতন কোণ I1, চ্যুতি কোণ 15 ডিগ্রি, এটা হচ্ছে আমার ডেল্টা। নির্গত কোণের মান কত? নির্গত কোণকে I2 দিয়ে প্রকাশ করা হয়। দেখো এখানে 4টে রাশি, কি কি? একটা হচ্ছে প্রিজমের কোণ, সেটা হচ্ছে 60 ডিগ্রি। পরে বলে দিয়েছে আপাতন কোণ, সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমার চ্যুতি কোণ বলে দিয়েছে, চ্যুতি কোণ হচ্ছে 15 ডিগ্রি। আমার কাছে নির্গমন কোণ I2 কত সেটা চেয়েছে, I2 কত সেটা চেয়েছে, ঠিক আছে। তো আমাদের প্রিজমের যে চ্যুতি সেটার ফর্মুলা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু, এটাকে আমি পাশে লিখছি I2, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এখান থেকে আমরা দেখো আমাদের যে রাশিগুলো, 4টে রাশি, 4টের মধ্যে 3টে দেওয়া, একটা বের করতে হবে, রাশির মান বসাও, আননোনটাকে বের করে নাও, তাহলেই হয়ে গেল। চ্যুতি কোণ দেওয়া আছে 15, আই কত? আই হচ্ছে 30, I2 আমরা জানি না, এ আমরা জানি 60, তাহলে এখানে 15 ইকুয়াল টু, এখানে করলে হবে I2 মাইনাস 30। I2 কত দাঁড়াচ্ছে তাহলে? I2 দাঁড়াচ্ছে 15 প্লাস 30 ডিগ্রি, মানে কত? মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি। 45 ডিগ্রি কত হচ্ছে? 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি মানে অপশন সি।
চলো বলো, বুঝতে পেরেছো? এই যে ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা কি, এ হচ্ছে আমাদের প্রিজমের কোণ, এটা হচ্ছে প্রিজমের কোণ, প্রিজমের কোণ। আই ওয়ানটা কি, আই ওয়ানটা হচ্ছে আপতন কোণ, প্রিজমে আপতন কোণ। মনে রাখবে কিন্তু, আমি বারবার বলছি ফর্মুলা ইম্পর্টেন্ট। ওকে, ডেল্টা কি, ডেল্টা হচ্ছে চ্যুতি কোণ, চ্যুতি কোণ। আই টুটা কি, আই টুটা হচ্ছে নির্গমন কোণ, নির্গমন কোণ, নির্গমন কোণ। চলো আজকে এই পর্যন্তই থাকুক, আজকে এই পর্যন্তই থাকুক। পরের দিন আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে স্টার্ট করব, ঠিক আছে? পরের দিন এরকমই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা ওয়েটেজ বেশি, যেগুলো চ্যাপ্টারের ওয়েটেজ বেশি আমাদের এক্সামের জন্য, সেগুলো চ্যাপ্টারের আমরা করব, ঠিক আছে? আজকের জন্য দর্পণ এবং বস্তু উভয়কেই পরস্পর থেকে 5 সেন্টিমিটার দূরে বা কাছে আনা হলে প্রতিবিম্ব বস্তু থেকে কত সরবে? দুজনকেই যদি মুভ করো তাহলে 3x পরিমাণ সরবে, মানে 15। ঠিক আছে, দুজনকে যদি একসাথে মুভ করো তাহলে 15 হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে।